দেখেছো নে, আকাশটা কেমন কালো করে আছে। এই দিয়ে পদ্মায় অনেক ইলিশ ধরা পড়বে। আরে ইস, আজকের জালটা যদি বের হতে পারতাম নিয়ে। একবার যা বলেছো তা শেষ। ও কথা দ্বিতীয়বার মনেও এনো না। জানো না ওই নদীতে যমদূত বাস করে? ওই কুমিরের কথা বলছো? ও আর এমন কি, সুন্দরবনের নদীতে তো কম বেশি কুমির থাকেই। তবে এরকম হিংস্র কুমির আমি কোনো নদীতে দেখিনি। কেবল কি কুমির, ঘড়িয়াল, শুশুক সব আছে এই পরশু নদীতে। সে ঠিক বলেছ, কিন্তু আগে এরকম কুমিরের উপদ্রব এই নদীতে ছিল না। ছেলেবেলায় বাবার সাথে মাছ ধরতে যেতাম, তখনকার সময় সব ছোট কুমির ছিল। এত বড় কুমির এই নতুন দেখলাম। ওদের উপদ্রবে নদীতে নামবার জো নেই। জলে পা দিয়েছ তো কুমিরের হাতে পড়েছ। কিন্তু জেলেদের কাজকর্মই তো জলে। নদীতে যদি না নামা যায়, মাছ ধরবে কেমন করে? সেটাই ভাবছি গিন্নি, কি করে যে সংসারটা চালাবো। ওগো, এক কাজ করলে কেমন হয়, চলো পাশ উঠিয়ে অন্য গ্রামে চলে যাই। যে নদীতে কুমির নেই, তুমি বরং ওই নদীতে গিয়ে মাছ ধরো। তা হয় না গিন্নি, এই জেলে পাড়ায় আমাদের বাপ দাদার বসবাস। এখানে থেকে বাস উঠিয়ে অন্য কোথাও যাব না। তাছাড়া এই বুড়ো বয়সে সেখানে গিয়ে কি করব বলো? আরে এখন তো আর নৌকা চালিয়ে মাছ ধরতে পারবো না। বেশ, তাহলে তোমার যেভাবে খুশি তুমি বরং সেইভাবেই সংসার চালাও। আমি আর এর মধ্যে কোনো নাক গলাবো না। এই যে রাগ করে গেলে, আরে আমি তো সব ভেবে চিনতে বলছি। হুট করে কোথাও গিয়ে সুবিধে করতে না পারলে এর চেয়ে দুর্গতি আর কিছুতেই নেই। ঠিক আছে, এখন তুমি একটু বাজারে যাও দেখি। আকাশটা মনে হয় একটু পরিষ্কার হয়েছে। বাজারে গিয়ে দুমুঠো চাল ডাল নিয়ে এসো। ঘরে রান্নার যে কিছুই নেই। ঠিক আছে, বাজারের ব্যাগটা দাও, আমি বাজারে যাচ্ছি। এই নাও ব্যাগ, আর এই যে তোমার ছাতা। ব্যাগের ভেতরে তেলের শিশি আছে। ফেরার সময় মনে করে তেল নিয়ে এসো কিন্তু। এর মধ্যে আবার ছাতা কেন? ছাতাটা সঙ্গে রাখো। কখন যে আবার বৃষ্টি বাদলা শুরু হয় কে জানে। ওটা আমি সঙ্গে রাখতে পারবো না বাবু। কখন যে কোথায় ফেলে রেখে আসবো তা নিজেই জানবো না। বৃষ্টি এলে তবে কচু পাতা মাথায় দিয়ে এসো। বর্ষার জলে গা ভিজিও না যেন। আরে ও বিমল দাদা, এতক্ষণ ধরে কি করছো বলো তো? তাড়াতাড়ি আমাকে একটু চা দাও। এই বৃষ্টির দিনে গরম গরম চা খেয়ে শরীরটা গরম করি। হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি। তোমাদের তো আবার ভালো চা না হলে হয় না। খেয়ে যদি একটু চিনি কম লাগে তবে বলবে বিমল দাদা চা ভালো বানায় না। দেখো দেখো, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি কখন যে নামবে আর তার কোনো ঠিক নেই। আর বলো না, দিন ভালো দেখে বের হয়েছিলাম, এখন দেখি ঝুমঝাম করে বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ, বর্ষার দিনের কি কোনো ঠিক ঠিকানা আছে? এই দেখবে রোদ, একটু পরই আবার বৃষ্টি। এই বৃষ্টিতে আর হাটে যাব না। বিমলের দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরবো। তাই করো, আমিও এখান থেকে জিনিসপত্র নিয়ে যাব। তা মাছ ধরতে যাস নে প্রকাশ? শুনেছি তুই নতুন নৌকা কিনেছিস। কিনেছিলাম হে, কিন্তু তা কি আর রাখতে পেরেছি? দুদিন আগে নৌকা নিয়ে নদীতে গিয়েছিলাম, প্রাণটা নিয়ে ফিরতে পেরেছি কেবল। কুমির ধরেছিল নাকি রে? কুমির মানে? সে বড় এক ঘড়িয়াল এসে হানা দিয়েছিল নৌকায় বাবা। সাথে সাথে কাঠ ভেঙে সলিল সমাধি বাবারই। পরে কুবের আমাকে টেনে ডাঙায় তুলেছে। হ্যাঁ না বাবা, তুই আর ও নদীতে যাস নে। ওরে বাপ মরা ছেলে তুই, তোর কিছু হলে তোর মাকে কে দেখবে বল দেখি। সেজন্য তার হাত গুটিয়ে ঘরে বসে থাকতে পারি না। সংসার চালানোর জন্য হলেও তো কিছু করতে হয়। সেই জন্যই বলছি, ওই জাল ছেড়ে অন্য পেশায় যা। কমায় হলেও শান্তিতে বসবাস করতে পারবি। কি আর করবো দাদা বলো? এই জমি জমা থাকলে কৃষি কাজ করতাম, অন্য কাজও তো জানি না যে শহরে গিয়ে মুটের কাজ করব। এটাই সমস্যা। মাছ ধরতে ধরতে এমন এক অভ্যেস হয়েছে যে মাছ ধরা ছাড়া অন্য কিছুতে মন বসে না। তাহলে আর খেতে হবে না। নদীর যা অবস্থা, দুদিন পর না খেয়ে থাকতে হবে।
সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। যতদিন পেট আছে দুটো অন্ন জোগাড় করতে পারবো। এখন আমাকে কিছু চাল ডাল দাও, ওগুলো নিয়ে বাড়ি ফিরি। আমাকে সদাগুলো দিয়ে দাও না দাদা, মানে মা মামার বাড়ি গেছে, বউটা বাড়িতে একা আছে। তোমরা একটু বসো, একে একে আমি তোমাদেরকে বিদায় করছি। হ্যাঁ গো, তোমায় আর একটু মাছ দেবো? এরকম শুকনো শুকনো খাচ্ছ কেন গো? আমি আর কিচ্ছু নেব না গিন্নি, তপনকে দাও। কি রে তপন, তুই সেই কখন থেকে ভাত গুনছিস যে? নে আর একটু তরকারি নে। না মা, আমার আর খিদে নেই, বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। সারাদিন বনে বাজারে ঘুরে বেড়ালে ঘুম তো পাবি। বলেছিলাম পড়াশোনার পাশাপাশি দোকানটায় বস, কিন্তু আমার কথা শুনলে না। সেই ওই ছেলে মেয়েগুলোর সাথে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এসব বেচা কেনার কাজ আমার ভালো লাগে না বাবা, আমি এই অঞ্চলের সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই। শুনেছো গিন্নি, শুনেছো? তোমার ছেলের কথা শুনেছো? যে ছেলে 3 বেলা পেটে ভাত জোগাতে পারে না, সে নাকি সাধারণ মানুষের উপকার করবে। তা তুই কি করবি শুনি? আমি এই অঞ্চলে চাষাবাদের জন্য ব্যবস্থা করব, মানুষকে কৃষিকাজে উদ্বুদ্ধ করব। কৃষিকাজে উদ্বুদ্ধ করবি? তা কৃষিকাজটা করবে কোথায় শুনি? তোর বাড়ির উঠানে? এই এলাকায় যে চাষের জমি নাই তা তুই জানিস নে? সেই জন্যই তো বন বাজারে ঘুরে বেরিয়েছি, আমি খুঁজে বের করেছি কোথায় চাষবাসের জমি আছে। হ্যাঁ রে, কোথায় আছে? নদীর তীরে মা, শরৎকালে যখন নদীর জল শুকিয়ে যাবে তখন পলি ভরা তীর ভেসে উঠবে, সেই জমিতে চাষবাস করলে অনেক ফসল পাওয়া যাবে। কথাটা তুই মন্দ বলিসনি। শুকনো মৌসুমে পরশ নদীর তীরে অনেক চর পড়ে থাকে, ওখানে চাষ করা গেলে ধানের বাম্পার ফলন ফলানো যাবে। সেজন্য কোথায় কোথায় চাষ করা যাবে তা চিহ্নিত করেছি বাবা, বর্ষাকালটা শেষ হলেই আমরা কাজটা শুরু করে দেব। বেশ বেশ, তবে আমিও কিছুটা জমি চাষ করব। তা বীজ দান কোত্থেকে সংগ্রহ করবি? সে উপায় হয়েছে বাবা, কৃষি অফিসার আমাদের ধান দিয়ে যাবে। আরে গিন্নি, ও গিন্নি, করছোটা কি? তোমার জন্য সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? কোথাও কোনো কাজের খোঁজ পেয়েছো নাকি? হ্যাঁ গিন্নি, নতুন এক কাজ পেয়েছি, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। কি কাজ গো? কৃষি কাজ করবো গিন্নি। নদীর তীরে যে চর পড়বে তাতে ধান চাষ করা হবে। গায়ের সবাই এর মধ্যে চর ভাগ করা শুরু করে দিয়েছে। আমি শরৎ আসতেই সেখানে চাষবাস শুরু করব। শরৎকাল তো চলেই এসেছে, তাহলে তো এখন থেকেই জমিতে চাষ করতে হয়। তাই করব, কালকে থেকে আমিও যাব নদীর তীরে। দেখবে এবছর আমাদের আর কোনো অভাব থাকবে না, অনেক অনেক ফসল ঘরে তুলবো। ফসল নিয়ে আমার কোনো চিন্তা নেই, যতটুকু আসে ততটুকুই লাভ। কিন্তু তোমাদের যে আর জলে নামতে হবে না, এটাই স্বস্তির বিষয়। হ্যাঁ গো, যদি ফসল ভালো হয় তবে আর কুমিরের ত্রিসীমানায় যাব না। এখন আমাকে কটা ভাত দাও তো, খেয়ে নদীর তীরে যাব। তুমি বরং হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নদীর ওই চরটা তোমার, বুঝলে দাদু ভাই? আজকে থেকে এতে তুমি আর ঠাকুমা চাষবাস করবে, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। বেশ বেশ, আজকে থেকেই তবে আমরা কাজটা শুরু করে দেব, কি বলো গিন্নি? হ্যাঁ গো, অনেক দিন পরে এক টুকরো জমি পেলাম, ওটা আর ফেলে রাখা যায় না। আমরা এতে বরং শাকসবজি ফসল চাষ করব। কি হে বিমল, তোমাদের সবাই দেখছি নদীর তীরে মাছ ধরতে নামবে নাকি? না মহাজন মশাই, আমরা আর ওই নদীতে যাব না। মানে নদীতে নেমে প্রাণটা খোয়াবো নাকি? আরে নদীতে গেলে প্রাণে মারা যাবে, বলো কি? বিমল সত্যি বলেছে। আপনি হয়তো জানেন না, এই নদীতে কদিন ধরে কুমিরের বড় উপদ্রব শুরু হয়েছে। নদীতে নামলেই ধরে নিয়ে যায়। তাহলে নৌকায় করে নামো, ওর এমন কি কাজ? নৌকাতেও কাজ হয় না মহাজন মশাই, নৌকা শুদ্ধ মানুষ নিয়ে যায়। বলো কি হে, এমন কাণ্ড তো কখনো দেখিনি। বিমল দাদা, আরে ও বিমল দাদা, তোমরা এখানে? ওইদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কেন প্রকাশ, কি হয়েছে? এই কুবেরকে কুমিরে ধরে নিয়ে চলে গেছে। কুবেরকে কুমিরে নিয়ে গেছে? বলো কি? সে কি, কখন নিল ওকে? আমি না বলে এলাম নদীতে না নামতে। নদীতে নামিনি গো খোকা, নদীর ওপর থেকে ওকে নিয়ে গেছে। সকালে উঠে নদীর তীরে খেতে কাজ করছিল, সেখান থেকে ওকে কুমিরে ধরেছে। এ তো দেখছি মহা বিপদ, নদীর ওপর থেকেও কুমিরে ধরে নিয়ে যাচ্ছে।
তাহলে আর বলছি কি, এই গাঁয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারছি না। নদীর তীরে গেলেই কুমিরে নিয়ে যাচ্ছে। এখন আর এদিকে দাঁড়িয়ে কথা বলবার সময় নেই কাকু, তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কুবেরকে উদ্ধার করা যায় কিনা। হ্যাঁ তাই চলো। সবাই তো তোমরা দেখলে আজকে কুবেরের সাথে যে ঘটনা হয়েছে, এরপর আর আমরা ওই নদীর তীরে চাষাবাদ করবার সাহস পাচ্ছি না। না না না, ও নদীতে আর যাওয়ার দরকার নেই, ওখানে গেলেই মরণ। তাহলে কি করব বৌদি? কোনো কিছু না করলে যে উপোস থাকতে হবে। কুমিরের হাতে মারা পড়বার থেকে দিনে একবার খেলে ভালো থাকবো। ঠিক বলেছেন কাকু, এতদিন যেভাবে চলছিল সেভাবেই চলবে। আমরা আর ও নদীর ত্রিসীমানায় যাব না। না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের আরেকটি উপায় বের করতে হবে। কি উপায় বের করবি দাদু ভাই? দেখতে দেখতে শরৎকাল গিয়ে শীতকাল পড়ছে, এখন কিছু কি করবার আছে? তোমরা যাই করো, কিন্তু ও নদীতে নেমো না, ওখানে নামলি মরণ। আমরা আর অমুখ হচ্ছি না, ঘরের পাশে কুয়ো খনন করেছি, সব কাজ অতি করব। আমাদের সেই উপায় থাকলে তো হয়েই যেত, আমাদের তো ঘাটে গিয়েই জল আনতে হবে। ও নিয়ে তুমি ভেবো না গিন্নি, ঘোষ বাড়ির পুকুরে গিয়ে আমরা স্নানের কাজ করব। তাহলে ওই কথাই রইল, আমরা কেউ আর ওই নদীতে কিচ্ছু করব না। হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় খোলা দেখছি না। চলো গিন্নি, বাড়ি ফেরা যাক, অনেক রাত হলো, বাড়ি গিয়ে ঘুমাই। যাও যাও, বাড়ি গিয়ে ঘুম দাও, আর সাবধানে চলাফেরা করবে। হ্যাঁ, কুমিরগুলো কিন্তু নদীর তীরে ওঁত পেতে বসে থাকে। আরে হয়ে হয়ে করেও আর চাষবাস করা হলো না, শেষমেশ ওই কুমিরটাই সবকিছু ভেস্তে দিল। কি করবে বলো, সবই যে বিধাতার লিখন, না হলে ডাঙাতেই বা কেন কুমির আসবে শুনি। সেটাই গিন্নি, ওপরওয়ালা না চাইলে কি মানুষে কিছু করতে পারবে বলো? এসব নিয়ে শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই, যাও এখন, অনেক রাত হলো, ঘুমাতে যাও। তাই চলো গিন্নি, শুধু শুধু চিন্তা করে ঘুম নষ্ট করব কেন? আগে ঘুম, তারপর পেটের চিন্তা। সে কি, বাইরে তো বৃষ্টি পড়ছে মনে হলো। তাই তো গিন্নি, টুপটাপ করে বাইরে বৃষ্টি পড়ছে, শব্দ শুনে মনে হচ্ছে শিলা বৃষ্টি। এই শীতকালে কিসের বৃষ্টি, এমনটা তো আর দেখিনি। ও মা, এত রাতে ও যাচ্ছেটা কোথায়? এই মিনি, ঘরে আয়, ঘরে আয় বলছি। বিড়ালটা তো এমন করবার কথা নয়, দেখি তো বাইরে গিয়ে। না না, এই শিলাবৃষ্টির মধ্যে তোমায় আর বাইরে যেতে হবে না, মাথায় পাথর পড়ে শেষে একটা রক্তারক্তি কাণ্ড ঘটবে। এই শীতে কেন বৃষ্টি হচ্ছে সেটাই তো বুঝতে পারলাম না, আবার চারিদিকে কেন জানি না একটা আষ্টে গন্ধ ছাড়ছে। তোমার এত বুঝে কোনো কাজ নেই বাপু, তুমি ঘুমোতে যাও। হ্যাঁ গো, এটা কি করে সম্ভব হলো? সারা গায়ে এত এত ইলিশ মাছ কোথা থেকে এলো গো? এখনো বুঝলে না গিন্নি, এই মাছ কালকে রাতে আকাশ থেকে পড়েছে। কালকে রাতে আমিও বৃষ্টির শব্দ শুনেছি, গিন্নি বলল শিলাবৃষ্টি হচ্ছে, সকালে উঠে ইলিশ মাছের বৃষ্টি দেখবো তা কল্পনা করিনি। সারা জীবন তো ইলিশ গুড়ি বৃষ্টির কথা শুনেছি, কিন্তু সত্যিকারের ইলিশ মাছের বৃষ্টির কথা তো কখনো শুনিনি বাবু। কি হয়েছে? আমার উঠোনে এত মানুষের হট্টগোল কেন? কি হয়েছে এখানে? দেখে যাও গোপাল কাকু, এক কাণ্ড হয়েছে, সারা গ্রাম ইলিশ মাছে ঢেকে গেছে। সত্যি তো, আমাদের উঠানেও দেখা যায় ইলিশ মাছের ছড়াছড়ি। এত ইলিশ এলো কোথা থেকে? যেখান থেকে আসুক সেই নিয়ে ভেবে লাভ নেই, বরং এতে আমাদের ভাগ্য খুলেছে, এখন থেকে আর নদীতে যেতে হবে না, উঠোন থেকে ইলিশ মাছ কুড়িয়ে বিক্রি করতে পারবো। ঠিক বলেছো দাদা, এতদিনে বিধাতা বোধ হয় আমাদের উপর মুখ তুলে চাইলো। কিন্তু এই ইলিশ মাছ বেশিক্ষণ সংরক্ষণ করে রাখা যাবে না, মাঝরাতের মাছ কিছুক্ষণ পরই নষ্ট হতে শুরু করবে। চলো দিদি, কয়েকটা মাছ ভালো করে গিয়ে ভেজে নিয়ে আসি। আহা, তো দিন যে ইলিশ মাছ ভাজা খাই না। হ্যাঁ রে, আমি আজ সর্ষে ইলিশ রান্না করব, বেছে বেছে একটা বড় মাছ ধরতে হবে। সে তোমরা যা খুশি করো, আগে সবাই মিলে মাছগুলোকে একত্রিত করো, ওগুলো বিক্রির বন্দোবস্ত করতে হবে। আর প্রকাশ, তুই গিয়ে মহাজনকে সংবাদ দে, উনি এসে মাছগুলো নিয়ে যাক। আমি এক্ষুনি যাচ্ছি দাদা, মহাজনকে একেবারে সঙ্গে করেই নিয়ে আসবো।
800 নয়, 1000, পুরোপুরি 1000 টাকা হয়েছে গিন্নি। আরে এসব টাকা আমাদের। বাবা, অন্য সময় সারা দিন মাছ ধরে 500 টাকার মাছও বিক্রি করা যেত না, এখন ঘরে বসে বসে 1000 টাকার মাছ পেয়ে গেছি। সব ওপরওয়ালার ইচ্ছে গিন্নি, না হলে এরকম কপাল কজনের হয় বলো? হ্যাঁ বাবা, গায়ের সবার কপাল খুলেছে। এভাবে বৃষ্টি হলে ইলিশের কদিনের মধ্যেই সবাই বড় লোক বনে যাব আমরা। কিন্তু এই ইলিশ মাছ কোথা থেকে এসেছে সেটা এক রহস্যের ব্যাপার। তোমার এত রহস্য উদ্ঘাটন করে কাজ নেই, পাছে বৃষ্টি এবং মাছ দুটোই বন্ধ হবে। হ্যাঁ খোকা, তুই আবার অত গোয়েন্দাগিরি করতে যাসনি তো। যদি কোনো মেছো ভূত এসে মাছ দিয়ে যায় তবে সে কিন্তু রাগ করবে। আর জানিস তো, ওসব ভূতের ত্রিসীমানায় যাওয়াও কিন্তু ভালো নয়। তোমরা যাই বলো না কেন, আমি হাত গুটিয়ে বসে থাকবো না। এই ইলিশ বৃষ্টির রহস্য আমি বের করে তবেই ছাড়বো। সে কি, কিসের শব্দ হচ্ছে আবার? ওই তো আবার ইলিশ বৃষ্টি শুরু হয়েছে। এই দেখেছো গিন্নি, ঠিক মাঝরাতে বৃষ্টিটা শুরু হয়। ঘড়িতে এখন রাত 12টা বাজতে চললো। আজকে শব্দটা একটু ভারী মনে হচ্ছে। ইলিশ মাছগুলো বোধহয় অনেক বড় বড় হবে। বেশ, গিয়ে দেখি তো কেমন ইলিশ মাছ পড়েছে। সে কি, ও কোথায় যাচ্ছে? ওকে ফেরাও গিন্নি। ও তপন, তুই যাস নে, তাড়াতাড়ি ঘরে ফিরে আয় বাবা। মেছো ভূতকে খেপানো ভালো নয়। তোমার ছেলে ফেরবার পাত্র নয় গিন্নি, তাড়াতাড়ি চলো, ওকে ধরে নিয়ে আসি। আর বাইরে থাকিস না বাছা, তাড়াতাড়ি ঘরে আয়। মেছো ভূত রাগ করলে কিন্তু তোর ঘাড় মটকাবে। এখানে কোনো মেছো ভূত নেই মা, ওপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই শোনো, কেমন ডানা ঝাপটানোর আওয়াজ শোনা যাচ্ছে। নিশ্চয়ই ও ডানায় ভর দিয়ে আসছে। মেছো ভূতের ডানা নেই বাবা, সারা জীবন শুনে এসেছি ওরা জলের মধ্যে বাস করে। দেখলে গিন্নি, সাথে সাথে ফল পেয়ে গেল। মেছো ভূত ওর উপরে জলের ছিটা দিচ্ছে। এখনো সময় আছে, বাঁচতে চাইলে ওকে ঘরে ফিরতে বলো। ওরে তপন, তুই তাড়াতাড়ি ঘরে আয় বাবা। ওখানে আর এক মুহূর্ত থাকলে তুই প্রাণে মারা পড়বি। আমাকে নিয়ে চিন্তা করো না মা, এখানে কোনো মেছো ভূত নেই। তাহলে কি আছে, ডাকিনি, মায়াবিনী? সেটা কালকে সকালে বুঝতে পারবে। এখন আমি জঙ্গলে যাচ্ছি, একটু পরে ফিরে আসবো। তোমরা ততক্ষণ ঘরেই থেকো। তপন, তুই যাস নে বাবা, ফিরে আয়, এক্ষুনি ফিরে আয়। যেতে দাও, যেতে দাও, ওকে যেতে দাও গিন্নি। ওই ছেলে ফেরবার পাত্র নয়, ও আর আমাদের কোনো কথা শুনবে না। আজকে মাছগুলো অনেক বড় পড়েছে, দেখেছো গিন্নি? হ্যাঁ গো, এগুলো কিন্তু বেশ দামে বিক্রি করা যাবে। এই নাও, এবার সবাই ইলিশ মাছ কুড়িয়ে ঝুড়িতে ভরো। কিছুক্ষণ পর আবার মহাজন নিতে আসবে, এর মধ্যে সব গা পরিষ্কার করতে হবে। তাই করছি, কিন্তু কি ব্যাপার বিমল দাদা, তোমাদের মুখগুলো এরকম শুকিয়ে আছে কেন? কি হয়েছে বৌদি? আর বলো না প্রকাশ, কাল রাতে ইলিশ বৃষ্টির রহস্য জানতে তপন ঘর থেকে বের হয়ে গেছে, এখনো তো ফিরে আসেনি। সে কি বৌমা, এই কথা আমাদের এতক্ষণ বলনি কেন? সকালে উঠি আমরা সবাই খুঁজতে বের হতাম। এখনো সময় আছে, চলো সবাই, আমাদের তপনকে খুঁজে বের করতে হবে। আমাকে আর খুঁজতে যেতে হবে না কাকু, আমি চলে এসেছি। তপন, তুই এসেছিস বাবা? কোথায় ছিলি তুই এতক্ষণ? কোথায় থাকবে আর, জঙ্গল থেকে এসেছে। আর দেখছো না চেহারার কেমন অবস্থা করেছে। আমি ওই জঙ্গলেই ছিলাম মা, সেখানে গিয়ে মাঝরাতের ইলিশ বৃষ্টির রহস্য জেনে এসেছি। তা কি কারণ জানলে বাছা, কেন এই ইলিশ বৃষ্টি হচ্ছে? এই ইলিশ বৃষ্টির জন্য দায়ী শীতের অতিথি পাখি। আমি জঙ্গলে গিয়ে হাজার হাজার অতিথি পাখি দেখে এসেছি দাদু, ওরাই আমাদের গায়ের উপর ইলিশ মাছ ফেলে দিয়ে যায়। কি এমন পাখি যেটা এত বড় মাছ তুলে নিয়ে আসে? আর সেটা যে পাখি এনেছে তা তুমি নিশ্চিত হলে কিভাবে? ওগুলো কোনো সাধারণ পাখি নয় বাবা, এই শীতে বড় বড় সারস পাখি আমাদের গায়ে এসেছে। ওরা প্রতি রাতে নদী থেকে মাছ তুলে বাসায় নিয়ে যায়, তখন তাদের মুখ থেকে কিছু মাছ আমাদের গায়ের উপর পড়ে, সেগুলোকে আমরা ইলিশ বৃষ্টি বলছি। বাহ 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 বাহ, দাদু ভাইয়ের বুদ্ধির তারিফ করতে হয়। তা তুমি নিশ্চিত হলে কিভাবে সেগুলো সেই সারস পাখির কাণ্ড? কালকে রাতে বাইরে বের হওয়ার সময় আমার উপরে ইলিশ মাছের সাথে পাখির বিষ্ঠাও পড়েছিল। তা দেখে আমার মনে হলো এই বৃষ্টি কোনো অলৌকিক কাণ্ড নয়, এটা কোনো পাখির কাজ। তারপরে জঙ্গলে গিয়ে তা নিশ্চিত হয়েছি, সেখানেও অনেক ইলিশ মাছ পড়ে আছে। যাক বাবা, তাহলে ভালোই হয়েছে, অবশেষে ওই পাখিরা আমাদের সাহায্য করেছে।
কিন্তু ওই পাখিরা তো বেশি দিন থাকবে না, ওরা চলে গেলে আমাদের আবার আকাল শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের কাজ করতে হবে। এই সারস পাখি যাতে এখানে সারা বছর থাকে সেজন্য একটা অভয়ারণ্য তৈরি করতে হবে। ঠিক বলেছ তপন, সেজন্য আমাদের এখন থেকেই পাখিদের জন্য বাসা তৈরি করতে হবে। তারা যাতে নিরাপদে বাস করতে পারে তাদেরকে সেই নিশ্চয়তাটা দিতে হবে। ঠিক বলেছ বৌমা, আমাদের খেয়াল রাখতে হবে ওসব পাখিদের যাতে কোনো অসুবিধে না হয়। ওরা আমাদের লক্ষ্মী। যতদিন এই সারস আছে ততদিন আমরা মাছে ভাতে থাকবো। তাহলে চলো সবাই, আমরা এক্ষুনি কাজটা শুরু করি। এই পাখিদের আমাদের গ্রামেই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, আমাদের আজকে অনেক কাজ।